আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। পয়েন্ট নাম্বার 3, ফিফো অ্যান্ড লিফো মেথড। শিক্ষার্থীগণ, ফিফো এবং লিফো এই শব্দটি খুবই পরিচিত, কারণ আপনারা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের মার্চেন্ডাইজ ইনভেন্টরির মধ্যে ফিফো লিফো শিখেছেন, আর থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিংয়ে ম্যাটেরিয়ালের ভিতরে ফিফো লিফো শিখেছেন। আর আজকে আমরা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের পঞ্চম অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটে ফিফো লিফো শেখাবো। তাহলে আসুন প্রথমে আমরা অঙ্কগুলি দেখে আসি। শিক্ষার্থীগণ, আমার বইয়ের 3 নম্বর ফরম্যাটে এই লিফো ফিফোর অঙ্ক দিয়েছে এখানে 13টি। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বোর্ড পরীক্ষায় এসেছে এবং এই পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো আমি এখানে দিয়েছি। তো আজকের ক্লাসে আমরা এখান থেকে 3টি অথবা 4টি অঙ্ক সমাধান করব, আর বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। শিক্ষার্থীগণ, দেখুন এখানে অঙ্ক এসেছে কোন কোন সালে। তো প্রথমে এখানে আমরা 3 নম্বর ফরম্যাটে দেখলাম অঙ্ক এসেছে 16 সালে এসেছে এডিউ, 14 সালে এসেছে এনইউ, এবং এটা এসেছে 14 সালে এডিউ। অঙ্কগুলি সব বোর্ডে এসেছে। তো এখান থেকে আমরা আজকে যে কোনো 3টি অথবা 4টি অঙ্ক সমাধান করব। সেক্ষেত্রে ভিডিওটি দেখার সময় আপনারা আমার লেখা হ্যান্ডনোটটি বের করবেন এবং অঙ্কগুলি মিলে নেবেন। আর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করলে আপনার মনে করবেন যে আজকের ক্লাসে আমরা এই 3 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি সব সমাধান করবো ইনশাল্লাহ। তো আসুন প্রথমে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শুরু করি। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক 5 নম্বর অঙ্কটি, এটা দিয়ে শুরু করি। 1 থেকে 4 পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ না। শিক্ষার্থীগণ, ফিফো এবং লিফো মেথডের এই অঙ্কগুলি 2টি সিস্টেমে করানো হয়। একটি হলো পিরিয়ডিক্যাল সিস্টেম, আর একটা হলো পারপিসিয়াল সিস্টেম। অঙ্কের ভিতরে পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়াল কীভাবে আপনি শিখতে পারবেন, যখন দেখবেন প্রশ্নপত্রে পার্সেস এবং সেলের আলাদা আলাদাভাবে ডেট দেওয়া আছে, এই ডেট অনুযায়ী ক্রয় বিক্রয় থাকলে তখন সেটা হলো পারপিসিয়াল সিস্টেম, নিত্য মজুদ। আর পিরিয়ডিক্যাল সিস্টেম হলো যে শুধুমাত্র পার্সেসের মাস অথবা নাম্বারিং করা থাকে, কিন্তু সেলসের কোনো ডেট দেওয়া থাকে না। অর্থাৎ পার্সেস এবং সেলের আলাদাভাবে ডেট না দেওয়া থাকলে সেটা হয়ে যায় পিরিয়ডিক্যাল, সময়ভিত্তিক পদ্ধতি। তো দেখুন এই অঙ্কটি 5 নম্বর অঙ্কটি আমরা পড়বো, এটা ছিল পিরিয়ডিক্যাল। কীভাবে বুঝতে পারবেন দেখেন, যে মাউন্ট এখানে বলা আছে 5 নম্বর প্রবলেম, মাউন্ট অ্যান্ড কোম্পানি ইজ প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট। মাউন্ট কোম্পানি এটা সিঙ্গেল প্রোডাক্ট উৎপাদন করে। বিগিনিং ইনভেন্টরি অ্যাট জানুয়ারি 1 অফ দিস ইয়ার ইজ 0। এবছরে বিগিনিং ইনভেন্টরি কিছু ছিল না, 0 ছিল। অপারেটিং এক্সপেন্সেস ফর দিস ইয়ার, সেম ইয়ার অপারেটিং এক্সপেন্স ছিল $10,000 অ্যান্ড দেয়ার আর 1000 কমন স্টক শেয়ার আউটস্ট্যান্ডিং। দ্য ফলোয়িং পার্সেস আর মেড দিস ইয়ার। দেখুন, তাদের শেয়ার সংখ্যা ছিল 1000 আর অপারেটিং খরচ হয়েছিল $10,000। পার্সেসগুলো দেওয়া হলো, মান্থের নাম লেখা আছে জানুয়ারি, মার্চ, জুন, অক্টোবর, ডিসেম্বর, আর টোটাল পার্সেস আছে। এই স্টকের ভিতরে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে 200, এখানে 200 ইউনিট ক্রয় করা হয়েছিল অ্যাট দ্য রেট অফ $20, গুণ করলে আসে $4000। আর মার্চ মাসে ক্রয় করা হয়েছিল 300 পিস অ্যাট দ্য রেট অফ $10 পার ইউনিট, গুণ করলে আসে $3000। জুন মাসে ক্রয় করা হয়েছিল 600 ইউনিট অ্যাট দ্য রেট অফ $10 পার ইউনিট, গুণ করলে আসে $6000। অক্টোবরে ক্রয় করা হয়েছিল 300 ইউনিট অ্যাট দ্য রেট অফ $12 পার ইউনিট, এটা গুণ করলে হয় $3600। এরপর আসুন ডিসেম্বরে 600 ইউনিট ক্রয় করা হয়েছিল $15 পার ইউনিট, গুণ করলে আসে 6×90, $9000। টোটাল খরচ হয়েছিল $25,600, আর ক্রয় করা হয়েছিল মোট 2000 ইউনিট। সেক্ষেত্রে দেখুন ওপেনিং 0 ছিল, ক্রয় করা হয়েছে মোট 2000 ইউনিট। পরের লাইন বলা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি অ্যাট ডিসেম্বর 31 ইজ 500 ইউনিট। ক্লোজিং ইনভেন্টরি আছে মাত্র অবিকৃত অবস্থায় 500 ইউনিট। শিক্ষার্থীগণ, 2000 ইউনিট ক্রয় করা হয়েছে, ওপেনিং কিছুই ছিল না, ক্লোজিং বলা হচ্ছে 500 ইউনিট। তাহলে 1500 ইউনিট গেল কোথায়? এই 1500 ইউনিট বিক্রি হয়েছে সারা বছর ধরে। কোন তারিখে? তারিখটা দেওয়া নেই। তাহলে অবশ্যই বুঝতে হবে এটা পিরিয়ডিক্যাল সিস্টেম।
এখন আসুন বলছে ইট হ্যাজ এ মার্জিনাল ট্যাক্স রেট 50%। রিকোয়ার্ড বলা হচ্ছে ডিটারমাইন দ্য নেট ইনকাম ফর দিস ইয়ার আন্ডার ইচ অফ দ্য ফলোয়িং ইনভেন্টরি মেথডগুলি এখানে দেওয়া হয়েছে। অ্যাজুমিং ধরে নেন যে এ সেল প্রাইস অফ $30 পার ইউনিট, প্রতি ইউনিট বিক্রি হয়েছে কত, এভারেজে 30 টাকা পার ইউনিট, অ্যান্ড ইগনোরিং ইনকাম ট্যাক্স। এখন আসুন 1 নম্বর পদ্ধতি হলো ফিফো মেথড, লিফো মেথড, এভারেজ মেথড। 3টে মেথডে আমরা নেট ইনকাম তৈরি করব। আমাদের প্রশ্ন করা হয়েছে নেট ইনকাম দেখাতে হবে। তো আসুন প্রথমে আমরা একটা অ্যান্সার শিট তৈরি করি। এখানে পার্টিকুলার্স, ফিফো, লিফো এবং অ্যাভারেজ মোট 4টি কলাম দেওয়া হলো। তো 4টি কলাম দিয়ে প্রথম কলামে পার্টিকুলারের পরে লেখা হয়েছে ফিফো, তারপরে লিফো, তারপরে এভারেজ পদ্ধতি। তো আমরা একটা পদ্ধতি আগে শেষ করব। তো আসুন প্রথমে আমরা পার্টিকুলারে লিখলাম ইনকাম স্টেটমেন্ট নিয়ম অনুযায়ী সেলস লিখতে হয়। তো সেলস কত ইউনিট হয়েছে, 1500 ইউনিট। কীভাবে পেলাম, 2000 ইউনিট থেকে 500 ইউনিট বাদ দিলে সেলস ইউনিট হয় 1500। এটা অবশ্যই আমি নিচে ওয়ার্কিং করে দেখিয়েছি। এখানে দেখুন 1 নম্বর ওয়ার্কিংয়ে দেখানো হয়েছে ক্যালকুলেশন অফ সেলস ইউনিট। সেলস হলো পারচেস করেছিলাম 2000, ক্লোজিং আছে 500, বাদ দিলে হয় 1500 ইউনিট, এটাই সেল হয়েছে। আর সেল প্রাইস কত, 30 টাকা পার ইউনিট। তো 1500 গুণন 30 গুণ করলে হয় 45,000 টাকা। এভাবে ফিফো লিফো সবগুলি 45,000ই হবে। এবার আসুন কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব। তো কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং স্টক প্রথমে ছিল 0, পারচেস, এখন পারচেস করা হয়েছে মোট 25,600 টাকা। আমরা এটা লিখলাম 25,600 টাকা। তাহলে 0 আর 25,000 যোগ করলে তো 25,600 থাকবে শুধু। এখান থেকে বাদ দিতে হবে ক্লোজিং ইনভেন্টরি। সেক্ষেত্রে দেখুন ক্লোজিং ইনভেন্টরি নির্ণয় করার সময় একটু খেয়াল করতে হবে, এটাই মূলত ফিফো না লিফো এটার উপরে খেয়াল করতে হবে শুধু এই আইটেমটা। তো এগুলো সব একই ছিল। এখন আমরা ক্লোজিং ইনভেন্টরি দেখাবো। ক্লোজিং ইনভেন্টরির জন্য আপনাকে ওয়ার্কিং করতে হবে, তাই নিচে ওয়ার্কিং করে দিয়েছি। প্রথমে আসুন ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। সেক্ষেত্রে দেখুন ফিফো পদ্ধতিতে আমরা জানি যে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ফার্স্টের মাল ফার্স্টে বিক্রি হয়ে যায়। আর লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টের মাল ফার্স্টে বিক্রি হয়। আর এভারেজ হলো মোট কত ইউনিট ক্রয় করা হয়েছে, সেটা রেট পার ইউনিট কত, সে পার ইউনিট দ্বারা ভাগ করে একসাথে গুণ করে দিলে হয়ে যাবে। তো এখন আসো ফিফোটা আমরা এখানে প্রথমে দেখাই। ফিফো আমরা জানি ক্লোজিং ইনভেন্টরি আছে 500, কিন্তু ক্লোজিং ইনভেন্টরি কোন মাল আমাদের ক্লোজিং আছে সেটা আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে দেখুন প্রশ্নপত্রে আসুন, ফার্স্টের মাল বিক্রি হয়ে গেল। ফিফো মানে ফার্স্টের মাল, এগুলো জানুয়ারি, মার্চ, জুন, অক্টোবর, এগুলো সব বিক্রি হয়ে গেছে। ক্লোজিং আছে লাস্টের মাল, লাস্টের মালের রেট কত, 15 টাকা পার ইউনিট। ক্লোজিং আছে কত ইউনিট, এই 600-র মধ্যে 500 ইউনিট ক্লোজিং আছে। তাহলে 500 গুণন 15, 5 15 75, এটা লিখতে হবে 7,500 এই ক্লোজিং ইনভেন্টরি। এবার আসুন আমরা এটা ক্লোজিং যদি বাদ দিই 25,600 থেকে, তাহলে আমাদের থাকে কত, 18,100 টাকা। শিক্ষার্থীগণ আমরা পাশেরটাও শিখে নিই সাথে সাথে। লিফো পদ্ধতি যদি বলা হয় তাহলে ক্লোজিং কীভাবে বের করবেন। আমরা জানি লিফো হলো লাস্টের মালটা ফার্স্টে বিক্রি হয়, আর ফার্স্টের মালটা পড়ে থাকে, ক্লোজিং থাকে। তাহলে আসুন প্রথমে ফার্স্টের মাল 200 ইউনিট 20 টাকা করে। আমাদের ক্লোজিং আছে কত ইউনিট, 500 ইউনিট, তাহলে আরও 300, এই 300 ইউনিট কত, 10 টাকা করে। তাহলে এই 200 আর 300 500, 20 টাকা এবং 10 টাকার এই মালটা, অর্থাৎ 4,000 এবং 3,000, এই $7,000 মাল আমাদের ক্লোজিং পড়ে আছে। তাহলে দেখুন এটা ওয়ার্কিংয়ের মাধ্যমে দেখাই আমি। 200 পিস 20 টাকা করে আর 300 পিস 10 টাকা করে, যোগ করলাম 4,000 আর 3,000, 7,000 টাকা। এই 7,000ই হলো ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আশা করি বুঝতে পারছেন লিফো পদ্ধতি। এবার আসুন এভারেজ। এভারেজ করতে গেলে প্রথমে টোটাল ব্যয় হয়েছিল 25,600 টাকা। কত ইউনিট ছিল, 2,000। 2,000 দিয়ে 25,600কে ভাগ করবেন, আর ক্লোজিং কত, 500 দিয়ে গুণ করবেন, বাস চলে আসবে। দেখুন ওয়ার্কিং 25,600 ভাগ 2,000 গুণ 500 আসে কত, 6,400। এটাই হলো ক্লোজিং ইনভেন্টরি, এই হলো ক্লোজিং ইনভেন্টরি। সেক্ষেত্রে দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই 25,600 থেকে ক্লোজিং ইনভেন্টরি যার যার ঘরে যেটা আসছে এটা আমরা মাইনাস করার পরে এটা আমাদের পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ফিফো পদ্ধতি হয়েছে 18,100,
লিফোতে হয়েছে 18,600, আর লাস্ট এভারেজ পদ্ধতিতে হয়েছে 19,200। এটাই ছিল কস্ট অফ গুডস সোল্ড। এখন নিয়ম অনুযায়ী সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হয়। তো মাইনাস করার পরে আমাদের গ্রোস প্রফিট কত আসবে? 26,900, 26,400, 25,800 টাকা। এটাই হলো গ্রোস প্রফিট। তিনটে পদ্ধতি আমরা একসাথে করলাম। এবার আসুন, গ্রোস প্রফিটের পরে অপারেটিং খরচ বাদ দিতে হয়। অপারেটিং খরচ কত ডলার ছিল? প্রশ্নপত্র দেখেছি আমরা 10,000 দেওয়া ছিল। এটাই আবার একটু দেখে আসি প্রশ্নপত্র। দেখুন এখানে লেখা ছিল অপারেটিং খরচ কত? 10,000। তো 10,000 মাইনাস করলাম, প্রত্যেকটা নিয়ম থেকে একই টাকা মাইনাস করার পরে যেটা থাকলো এটাকে বলা হলো ইবিআইটি, আর্নিং বিফোর ট্যাক্স। এই টাকার উপরে ট্যাক্স প্রদান করতে হবে। ট্যাক্স কত পার্সেন্ট শিক্ষার্থীগণ? 50%। তাহলে 16,900-এর উপরে 50%, 8,450। 16,400-এর উপরে 50%, 8,200। 15,800-এর উপরে 50%, 7,900 টাকা। এইটাই ছিল আমাদের ট্যাক্স। এখন এই ট্যাক্স আমরা মাইনাস করলাম, মাইনাস করলে ফলাফল চলে আসলো 8,450, আর লিফো পদ্ধতিতে 8,200, আর এভারেজ পদ্ধতিতে 7,900। এই হলো আর্নিং আফটার ট্যাক্স, যাকে বলা হয় নেট প্রফিট আফটার ট্যাক্স। এখন এটাকে ভাগ করে দিতে হবে শেয়ার সংখ্যার মধ্যে। তো শেয়ার সংখ্যা আছে আমাদের 1,000, প্রশ্নপত্রে দেওয়া ছিল। এই 1,000 শেয়ার বসিয়ে দেওয়া হলো। এবার আসুন ইপিএস। ইপিএস তৈরি করার সূত্র হলো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এটা আমরা সূত্র লিখে ভাগ করলাম, অর্থাৎ 8,450-কে 1,000 দ্বারা ভাগ করলে 8 টাকা 45 পয়সা অ্যান্সার। দ্বিতীয়টা 8,200-কে 1,000 দ্বারা ভাগ করলে 8 টাকা 20 পয়সা। লাস্ট আইটেম 7,900-কে 1,000 দ্বারা ভাগ করলে 7 টাকা 90 পয়সা। এটাই হলো ইপিএস এবং এটাই হলো অ্যান্সার। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন ফিফো-লিপোর এই পিরিয়ডিক্যাল সিস্টেমের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আপনারা আজকে প্র্যাকটিস করবেন খাতায়। এবার আসুন আরেকটা অঙ্ক দেখাই। 6 নম্বর অঙ্কটি, এক্স লিমিটেড হ্যাজ ফলোয়িং পারচেস অ্যান্ড সেল। দেখুন পারচেস জানুয়ারিতে 300 ইউনিট, 2 টাকা করে পার ইউনিট। ফেব্রুয়ারিতে পারচেস হয়েছিল 200 ইউনিট, 2 টাকা 20 পয়সা পার ইউনিট। আর মার্চে সেল হয়েছিল 150 ইউনিট, 5 টাকা করে পার ইউনিট বিক্রি হয়েছিল। এপ্রিলে পারচেস হয়েছিল 200 ইউনিট, 2 টাকা 30 পয়সা করে। মে মাসে সেল হয়েছিল, এপ্রিলের পরে আবার মে মাসে সেল হয়েছে 150 ইউনিট, তবে 5 টাকা করে। জুন মাসে আবার সেল হয়েছিল 200 ইউনিট, 5 টাকা করে। জুলাই মাসে পারচেস হয়েছিল 200 ইউনিট, 2 টাকা 40 পয়সা করে করা হয়েছিল। আর আগস্ট মাসে সেল হয়েছিল 150 ইউনিট, 5 টাকা করে। শিক্ষার্থীগণ, এখন আমাদের রিকোয়ারমেন্ট করতে হবে ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স পেবেল আন্ডার দ্য ফিফো মেথড। ফিফো মেথডে একটা ট্যাক্স লাইবিলিটি তৈরি করতে হবে। প্রথমে ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করার জন্য আমাদের একটা ছক তৈরি করতে হবে। শিক্ষার্থীগণ, ছকে প্রথমে এটা ডেট লিখতে হবে, এরপরে ডিটেলস বা পার্টিকুলার্স। এরপরে আসুন 3টে কলাম, রিসিভ, কস্ট অফ গুডস সোল্ড আর ব্যালেন্স। প্রত্যেকটার ভিতরে আবার 3টে করে কলাম, কোয়ান্টিটি বা ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। এই যেখানে আমরা লিখেছি কোয়ান্টিটি। শিক্ষার্থীগণ, তাহলে রিসিভ হলো যখনই আমরা পারচেস করব তখন রিসিভের ভিতরে বসাতে হবে। আর পারচেস করলে আমরা জানি ব্যালেন্স বৃদ্ধি পাই, আর ইস্যু করলে বা কস্ট অফ গুডস সোল্ড বিক্রি করলে ব্যালেন্স হ্রাস পায়, কমে যায়। তো ব্যালেন্সের ঘরেও 3টে কলাম আছে, ইউনিট রেট অ্যামাউন্ট। এই তো আসুন আমরা প্রথমে তারিখ অনুযায়ী এবার এই ছকের ভিতরে মানগুলো বসাই। শিক্ষার্থীগণ, আপনারা এই ছকটি প্রথমে তৈরি করে নেবেন। তৈরি করে তারপরে এবার অঙ্কটা শুরু করি। দেখুন প্রথমে আমাদের জানুয়ারি মাসে পারচেস হয়েছিল, এখানে কোনো বিগিনিং ইনভেন্টরি নেই, 300 পিস 2 টাকা করে। তাহলে আমরা লিখলাম জানুয়ারি মাস পারচেস 300 ইউনিট, 2 টাকা গুণ করলে হয় 600 টাকা। এটা সরাসরি ব্যালেন্সে বসাবেন, 300 2 টাকা করে 600 টাকা, বাস ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি মাসে আবার আমরা ক্রয় করেছি 200 ইউনিট, তবে 2 টাকা 20 পয়সা করে। ফেব্রুয়ারি মাসের নাম লেখা হলো পারচেস 200 ইউনিট, 2 টাকা 20 পয়সা গুণ করলে হয় 440 টাকা। সেক্ষেত্রে পূর্বে ছিল আমাদের 300 ইউনিট, আবার বৃদ্ধি পেয়েছে 200 ইউনিট। এটা 300 আর 200 মোট হলো 500। মোট এটা না লিখলেও হয়। এবার 2 টাকার মাল আগে ছিল, আর পরে কিনেছি আমরা 2 টাকা 20 পয়সা করে। 600 টাকা আর 440 টাকা, মোট হলো 1040 টাকা। এবার আসুন পরবর্তী, মার্চ মাসে সেল হয়েছিল 150 ইউনিট, 5 টাকা করে। এই ছকের ভিতরে সেলস প্রাইস দেখাতে হয় না, এখানে যেহেতু কস্ট অফ গুডস লেখা হয়েছে তাই সেল প্রাইসটা
আমাদের ইনকাম স্টেটমেন্টে দেখাতে হবে, আর এখানে কস্ট প্রাইস দেখাতে হবে। এখন পদ্ধতি আমাদের বলা হয়েছে ফিফো পদ্ধতি, তাহলে ফার্স্টের মাল ফার্স্টে বিক্রি করতে হবে। সেক্ষেত্রে দেখুন ফার্স্টের মাল ছিল মাত্র 2 টাকা করে, আর সেকেন্ড মাল ছিল 2 টাকা 20 পয়সা। তাহলে আমরা মার্চ মাসে যেটা সেল করব সেটা হলো ফার্স্টের মাল 2 টাকা করে, এই 2 টাকা পিস 150, এটা গুণ করলে হয় 300 টাকা। দেখুন 200 পিস আমাদের প্রথমে 300 পিস মাল ছিল 2 টাকা দরে, সেখান থেকে যদি 150 পিস বিক্রি হয়ে যায় তাহলে আর অবশিষ্ট থাকে কত? 150 পিস, যার দাম 2 টাকা হারে গুণ করলে হয় 300 টাকা। আর দ্বিতীয় মালটা যে ছিল 2 টাকা 20 পয়সা, এটা ইনটেক অবস্থায় আগের মতোই পূর্বের অবস্থায় আছে, বাস এটা ব্যালেন্স রেখে দিলাম। মার্চ মাস পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন এপ্রিল মাস। এপ্রিল মাসে আমরা পারচেস করেছি আবার 200 পিস 2 টাকা 30 পয়সা হারে, তাহলে লিখলাম পারচেস 200 পিস 2 টাকা 30 পয়সা গুণ করলে হয় 460 টাকা। এখন ক্রয় করলে তো ব্যালেন্স বৃদ্ধি পাবে, তাহলে পূর্বে আমাদের 2 ধরনের মাল ছিল, 150 পিস ছিল 2 টাকা করে, আর 200 পিস ছিল 2 টাকা 20 পয়সা, আর নতুন করে আবার 200 পিস কিনেছি 2 টাকা 30 পয়সা হারে। তাহলে এখন বর্তমানে 3 ধরনের মাল গোডাউনে আছে। এরপর আসুন মে মাস। মে মাসে আমরা সেল করেছি 150 পিস 5 টাকা দরে, তো 150 পিস বিক্রি করেছি, এটা সেল লিখতে হবে মে মাসে। টাকাটা বসাতে হবে প্রথমে 150 পিস কস্ট অফ গুডস সেলের ঘরে। এখন এটা কোন রেট দ্বারা আমরা গুণ করব? সেক্ষেত্রে গুণ আমরা পূর্বে শিখেছি যেহেতু ফিফো পদ্ধতি, তাহলে ফার্স্টের মালটা প্রথমে নিতে হবে। তো ফার্স্টে আমাদের 150 পিস আছে 2 টাকা দরে, ওইটা আমরা প্রথমে বিক্রি করলাম 2 টাকা হারে 150 300 টাকা, তো বিক্রি হয়ে গেল। এখন 3 ধরনের মাল ছিল, সেখানে প্রথমে 1 ধরনের মাল 2 টাকার মালগুলো সব বিক্রি শেষ। এখন আর 2 প্রকারের মাল আছে, একটা আছে 2 টাকা 20 পয়সা আর একটা আছে 2 টাকা 30 পয়সা, 200 পিস আর 200 পিস, এই মোট 400 পিস মাল গোডাউনে আছে 900 টাকা দ্বারা, এই 900 টাকা মোট। সেক্ষেত্রে এবার আসুন মে মাস চলে গেল, জুন মাস। জুন মাসে আবার সেল হয়েছে 200 পিস 5 টাকা দরে, তো আসুন জুন মাস লিখলাম সেল, তো সেলে আমাদের 200 পিস লিখবো। এখন ফিফো পদ্ধতি অনুযায়ী ফার্স্টের মালটা আগে নেবেন, তাহলে ফার্স্টের মাল কত? 2 টাকা 20 পয়সা দরে গুণ করে দিলাম 440 টাকা, আমাদের মাল বিক্রি হয়ে গেল। এখন ফার্স্টের মাল 2 টাকা 20 পয়সা মাল যদি বিক্রি হয়ে যায় তাহলে আর 1 প্রকারের মাল অবশিষ্ট ব্যালেন্স থেকে যায়, সেটা হলো 2 টাকা 30 পয়সা দরে 200 পিস 460 টাকা। এবার আসুন জুনের পরে জুলাই মাস। জুলাই মাসে পারচেস করেছি 200 পিস 2 টাকা 40 পয়সা, এটা আবার পারচেসে ঘরে আসেন, লিখলাম পারচেস 200 পিস 2 টাকা 40 পয়সা। তো আমাদের ব্যালেন্সে পূর্বে 1 ধরনের মাল ছিল, এবার আরেক ধরনের মাল আসলো, তো সেটা আমরা লিখলাম 2 টাকা 40 পয়সা 200 পিস গুণ করে পেয়েছি এই মোট 280 টাকা, এটাই ব্যালেন্স। সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন যে পূর্বে 200 পিস মাল ছিল 2 টাকা 30 পয়সা হারে, পরবর্তীতে আবার 200 পিস মাল যেটা 2 টাকা 40 পয়সা ধরে। এই আমাদের জুলাই পর্যন্ত ব্যালেন্স হলো। এবার আসুন লাস্ট মান্থ আগস্ট। আগস্টে বিক্রি করা হয়েছে 150 পিস। ফিফো পদ্ধতিতে ফার্স্টের মালটা আমরা প্রথমে বিক্রি করব, তাহলে আমাদের যে 2 টাকা 30 পয়সা দরের 200 পিস মাল ছিল ওখান থেকে আমরা 150 পিস বিক্রি করে দিলাম 2 টাকা 30 পয়সা দরে, 345 টাকার মাল বিক্রি হলো। এখন অবশিষ্ট থাকলো প্রথম মালটা ওখানে 50 পিস, এই 50 পিস 2 টাকা 30 পয়সা, আর পরবর্তী 200 পিস 2 টাকা 40 পয়সা, এটা ব্যালেন্স রেখে দিলেন। আশা করি বুঝতে পারছেন আমাদের ডেট শেষ হয়ে গেছে, মানে আমাদের এখন সব স্টকটা শেষ হলো। তো আমাদের এখান থেকে লাগবে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, এই 3টা ঘর এখানে আমাদের লাগবে। কত পিস বিক্রি করলাম শিক্ষার্থীগণ? মোট যোগ করে দেখলাম 650 পিস, আর কয় টাকা হলো টাকাগুলো যোগ করলাম, যোগ করে আমরা এখানে পেয়েছি 1385 টাকা, এই ছিল আমাদের ব্যয়। তো আসুন এবার আমাদের কাজ হলো যে সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে ইনকাম স্টেটমেন্ট হবে, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম পাওয়া যাবে। সেল কত পিস? 650 পিস। কত টাকা দরে? প্রত্যেকটা দেখা গেছে 5 টাকা দরে বিক্রি হয়েছিল। প্রশ্নের ভিতরে আমরা দেখে আসি। সেল হয়েছিল 5 টাকা, এখানে 5 টাকা, এটাও ছিল 5 টাকা, এটাও ছিল 5 টাকা। 4টে তারিখে বিক্রি হয়েছে, 4 তারিখেই ছিল 5 টাকা দরে। তবে যদি ভিন্ন রকমভাবে বিক্রি হতো ভিন্ন রেটে, যেমন 5 টাকা 6 টাকা 8 টাকা এরকম, তাহলে আমরা এখানে অবশ্যই আলাদা আলাদা রেট লিখতাম। আর যেহেতু একই রেট, তো আমরা এটা লিখে ফেললাম একবারে 650 গুণন 5 টাকা। তো গুণ করলে আসে কত? 3250 টাকা। কস্ট অফ গুডস সোল্ড কয় টাকা? 1385 টাকা।
মাইনাস করলে থাকে কত 1865 টাকা। এটাই হলো ট্যাক্সেবল ইনকাম। এর উপরে ট্যাক্স প্রদান করতে হবে, ট্যাক্স লায়াবিলিটি হবে। যেহেতু ট্যাক্সের রেট দেওয়া নেই প্রস্তে, তাহলে আমাদের 40% ধরতে হবে। আর যদি পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে সেই পার্সেন্ট দ্বারা গুণ করতাম। সো দ্য ট্যাক্স পেবেল 1865 উপরে 40% গুণ করলে হয় 746 টাকা। এটাই হলো ট্যাক্স লায়াবিলিটি। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের লিফো ফিফোর অঙ্ক। তাহলে আমরা আজকে ফিফো করলাম, আর ঠিক এভাবেই লিফো করতে হবে। দেখুন পরেরটা, এটাও একই অঙ্ক। প্রথমে আমাদের এই ছকটা করে নিতে হবে। এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বের হবে। কস্ট অফ গুডস সোল্ড এবার আমরা কীভাবে বের করব? সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমাদের গ্রোস প্রফিট হবে। আর এখান থেকে আমাদের লেবার কস্ট আছে, এই অঙ্কটায় অতিরিক্ত লেবার কস্ট ছিল, এই লেবার কস্টটা মাইনাস করেছি, তাহলে আমাদের ট্যাক্সেবল ইনকাম বের হয়েছে। তো ট্যাক্সেবল ইনকামের উপরে ট্যাক্স ধার্য করবেন। এখানে 40% দেওয়া আছে, 40% গুণ করলেন। না দেওয়া থাকলে 40%, আর যে পার্সেন্ট থাকবে সেটা ইউজ করবেন। এখানেও লেবার কস্ট আছে। তো এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করবেন। দেখুন লেবার কস্ট এখানে 1000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড 5500 টাকা, মাইনাস করলাম 9000 থেকে, থাকলো 2500। এটাই হলো ট্যাক্সেবল ইনকাম। এটা 50% কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে, 50% গুণ করলেন। 9 নম্বর অঙ্ক, এটাও একই অবস্থা। লিফো এবং ফিফো দুইটা ছক করবেন। সেক্ষেত্রে আমরা ফিফো পদ্ধতিতে করলাম, আর লিফো পদ্ধতি হলো কী হতো? শুধু লাস্টের মালটা ফার্স্টে বিক্রি করে দিলেই বাস লিফো হয়ে যাবে। এই তো আসুন এরপরে 10 নম্বর অঙ্ক, এটাও লিফো ফিফো। আমার বই থেকে আপনারা এইগুলো প্র্যাকটিস করেন, আপনারা এইগুলো প্র্যাকটিস করে কমপ্লিট করে ফেলেন। যেমন এখানে এই শিশির কোম্পানি, এটাও একই অবস্থা, ফিফো লিফো। দেখুন এইসব বোর্ড প্রশ্ন 14 সালে এটা আসছে, 16 সালে এটা আসছে। দেখুন পার্সেসগুলো উপরে দেওয়া আছে, সেলগুলো নিচে দেওয়া আছে, দিয়ে সেল প্রাইসগুলো দেওয়া আছে এখানে। তো এটাও লিফো ফিফো বলা হয়েছে। তো প্রথমে আমরা ফিফো পদ্ধতি এটা করলাম। এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া গেল 34,500 টাকা, 2600 ইউনিট বিক্রি হয়েছে। আর সেল হয়েছে এখানে 45 টাকা বাজারে, 2600 গুণ 45, 1,17,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড 34,500 বাদ দিলাম, আর লেবার কস্ট কত 1000 বাদ দিলে 72,500 থাকলো। এটা ট্যাক্সেবল ইনকাম, কর্পোরেট ট্যাক্স 30%, বাস এটা হয়ে গেল আমাদের ট্যাক্স লায়াবিলিটি। এবার আসুন লিফো পদ্ধতি। লিফো পদ্ধতি, ফিফো আর লিফো একই জিনিস, শুধুমাত্র বিক্রয়ের সময় একটু খেয়াল করবেন যে লাস্টের যে মালটা থাকবে সেটাই ফার্স্টে বিক্রি করতে হবে। যেমন এখানে আমাদের একটু দেখায় একটা যে ব্যালেন্স আছে 2 ধরনের মাল, এটা 1250 পিস 10 টাকা ধারে, আর এটা 1000 পিস 15 টাকা ধারে, কিন্তু বিক্রি হয়েছে এখন 700 পিস। এই 750 পিস বিক্রি করব আমি কোন মালটা? যদি লিফো পদ্ধতি হয় তাহলে লাস্টের মাল যেটা ক্রয় করলাম 15 টাকা দরে, এইটাই বিক্রি করবেন ফার্স্টে। তাহলে আর অবশিষ্ট থাকবে উপরের 1250 আর নিচে 250। এই ব্যালেন্স একই হবে, দেখাতে হবে। শুধু যে মুহূর্তে বিক্রি করবেন ওই মুহূর্তে যে লাস্টের মালটা থাকবে সেই মালটা বিক্রি করাটাই হলো লিফো পদ্ধতি। এই সিস্টেমে দেখুন লিফো পদ্ধতিতে আমরা এখানে মোট কস্ট অফ গুডস সোল্ড পেয়েছি 42,500 টাকা, আর সেল প্রাইস 1,17,000, সেখান থেকে বাদ দিলাম 42,500, আর লেবার কস্ট ছিল 10,000, বাদ দেওয়ার পরে 64,500। তো 64,500-র উপরে এবার আমরা ট্যাক্স ধার্য করলাম 30%। এই হলো আমাদের ট্যাক্স। এবার 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, হুইচ মেথড ইজ বেস্ট ফর দিস কোম্পানি। শিক্ষার্থীগণ, এখানে 3টি প্রশ্ন করা হয়েছিল। হুইচ মেথড দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট অ্যান্ড হয়। এই 2টা মেথডের মধ্যে কোন মেথডটা কোম্পানি ইউজ করবে বা অ্যাকসেপ্ট করবে বা ব্যবহার করবে, কোনটা ভালো হবে? তাহলে যে পদ্ধতিতে ইনকাম বেশি হবে সেই পদ্ধতিটা অনুসরণ করা কোম্পানির জন্য ভালো। ট্যাক্স বেশি বা কম ট্যাক্সের পরে কোনো কিছু নির্ভর করে না, আয় বেশি হলে সেটাই ভালো। তাহলে আসুন আমরা একটু দেখে আসি। ফিফো পদ্ধতিতে আমাদের ট্যাক্সেবল ইনকাম হয়েছিল 72,500 টাকা, আর লিফো পদ্ধতিতে আমাদের ইনকাম হয়েছিল ট্যাক্সেবল ইনকাম 64,500 টাকা। তাহলে 64,500 একটু ছোটো, এই জন্য আমরা লিফো পদ্ধতি ইউজ করবো না, আমরা ফিফো পদ্ধতিটা ইউজ করব। তাই এখানে লিখলাম দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট ফিফো মেথড বিকজ ফিফো মেথডস ট্যাক্সেবল ইনকাম ইজ হায়ার দ্যান লিফো মেথড বাই টাকা 72,500 মাইনাস 64,500, তাহলে কত হাজার টাকা? 8,000 টাকা দ্বারা এখানে ইনক্রিজ হয়েছে। সুতরাং আমাদের জন্য ফিফো পদ্ধতিই ভালো। এটাই ছিল আমাদের ফিফো লিফোর অঙ্ক। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ক্লাসে আমাদের এখানে সব পড়া থাকলো, এগুলো আপনারা আজকে প্র্যাকটিস করেন। আগামী ক্লাসে আমরা আবার অন্য অধ্যায়তে চলে যাব। শিক্ষার্থীগণ, তাহলে 5 নম্বর অধ্যায়টা আমরা আজকে শেষ করলাম। এই 3টি ক্লাসে 3টি ফরম্যাট করলাম। এভাবে যদি আমরা শিখতে পারি তাহলে 6টা অথবা 7টা অধ্যায় আমরা করব ইনশাল্লাহ। এই সাবজেক্টে A+ রাখা আপনার জন্য খুবই সহজ হবে।
আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। আপনাদেরকে এ প্লাস পাওয়ার জন্য আমি সার্বক্ষণিক প্রচেষ্টা আমার থাকবে। আর সবথেকে বড় কথা, একটা ভালো রেজাল্ট করার জন্য আপনার প্রথম দরকার হলো একটা ভালো বই। কারণ বইতে যখন ভালো সুন্দরভাবে সাজানো থাকে তখন সেটা দেখে ছাত্ররা খুবই সাহস পায় এবং খুব সহজভাবে তারা মনে রাখতে পারে। তো এই জন্য ছাত্রদের জন্য আমি অনেক চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করে আমি ইজি প্লাস হ্যান্ডনোটটি লিখেছি। আর সেখানে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছি, কারণ বাজারে সাধারণ বইগুলো এলোমেলো অবস্থায় থাকে, যার কারণে আমার ছাত্ররা এটা পড়তে অভ্যস্ত না, এটা খুবই কষ্ট হয়, এটা বুঝতে পারে না, দেখে ভয় পায়, আর স্যারেরাও এটা ভয় দেয়। যার কারণে আসলে মাস্টার্স কিন্তু খুবই সহজ, কারণ আমি জানি যে মাস্টার্সের স্টুডেন্টরা বিভিন্ন বিচ্ছিন্ন কর্মব্যস্ততায় থাকে, তারা নিবন্ধন নিয়ে ব্যস্ত থাকে, তারা বিসিএস নিয়ে ব্যস্ত থাকে, চাকরি জব পরীক্ষা বিভিন্ন সময়। তাদের কাছে যদি আমি একটু রেডিমেড করে সুন্দরভাবে গুছাই এই একটা বই উপস্থাপন করে দিতে পারি, তাহলে আমি জানি যে তাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, তো আপনারা আমার এই বইগুলো সংগ্রহ করে আপনারা নিজেরাও পড়েন, আপনাদের বন্ধুদেরকেও বলবেন। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।